কথিত আছে এই গ্রামে রয়েছে একটি ভূত যেটি লোকেদের গলা কেটে মাথা খেয়ে ফেলে। আসল ভয় তো পানির মধ্যে নয়, লোকেদের মনের মধ্যে গেঁথে আছে। কাহিনীটি আমাদের নিয়ে যায় 19th সেঞ্চুরি ভিয়েতনামের একটি ছোট গ্রামে। গ্রামটার অবস্থা এমনই, সকালেও কুয়াশায় ঢেকে থাকে, গ্রামের বাতাসেও যেন এক অদ্ভুত ভয় লুকিয়ে থাকে। গত 5 বছর ধরে এখানকার মানুষ যেন নিস্তব্ধ এক ভয়ের মধ্যে বেঁচে আছে। তাদের ধারণা এখানকার ঝিলে এক ভয়ঙ্কর আত্মার বসবাস, যেটি গ্রামের মানুষকে শুধু পানির মধ্যে টেনে নিয়ে করে না, গলা কেটে মাথা খেয়ে ফেলে। আর এ পর্যন্ত এই আত্মাটি 8 জন হত্যা করেছে, যাদের গলা কাটা দেহ ঝিলপাড়ে পাওয়া গিয়েছে। আর এই আত্মার ভয়ে পুরো গ্রামের মানুষ আতঙ্কিত। আর এরই মাঝে আমরা মুন নামের গ্রামের একটি মেয়ের সাথে পরিচিত হই, যে কাপড়ের বিজনেস করে। বাজারে তার একটি দোকান রয়েছে। মুন তার ভাতিজিকে খুবই আদর করে, কারণ তার বাবা মারা যাওয়ার পর থেকে সে মুনের কাছেই বড় হয়েছে। হঠাৎ করেই মুন তার ভাতিজির কোনো খোঁজ পাচ্ছিল না। এভাবে 5 দিন পেরিয়ে যায়। হঠাৎই সে তার ভাতিজির জুতো ঝিলপাড়ে পায়। তখন যেন তার দুনিয়ায় উল্টে যায়। সে ঝিলপাড়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন গ্রামের লোকেরা তাকে আটকায় আর বলে, তোমার ভাতিজিকে হয়তো খারাপ আত্মাটাই নিয়ে গিয়েছে, আর বাকি লোকদের মতো হয়তো তাকেও মেরে ফেলেছে। আর এই বিশ্বাসেই সেখানকার প্রধান তার ভাতিজিকে খুঁজতে বারণ করে দেয়। কিন্তু সে হাল ছাড়ার পাত্রী নয়। সে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে, সকলের লাশ ঝিলপাড়ে পাওয়া গিয়েছে, কিন্তু তার ভাতিজির লাশটি এখনো নিখোঁজ। তার মানে সে বেঁচে আছে। আর এই ঘটনা তদন্ত করার জন্য তার পরিচিত একজন ডিটেকটিভকে সে হায়ার করে। আর এই ডিটেকটিভ কোনো মন গড়া কাহিনীতে বিশ্বাসী নয়, সে সায়েন্স আর অবজারভেশনে খুবই দক্ষ। আর এই ডিটেকটিভটির নাম কিন। সে গ্রামে প্রবেশ করতেই বুঝতে পারে এখানকার লোকেরা এক দুর্বিষহ ভয়ের মাঝে বিরাজ করছে, কারণ জায়গায় জায়গায় ছোট ছোট মন্দির অবস্থিত আর আগরবাতির ধোঁয়ায় পুরো গ্রামটি ছেয়ে গেছে। সে আরেকটি জিনিস বিশেষভাবে লক্ষ্য করে, গ্রামের কিছু মানুষের নাকের মধ্য দিয়ে রক্ত ঝরছে, অর্থাৎ নোজ ব্লিডস রোগে আক্রান্ত। কিন সরাসরি গ্রাম প্রধানের ঘরের দিকে রওনা হয়, যেখানে আগে থেকেই মুন গ্রামের প্রধানের গার্ডদের সঙ্গে ঝগড়া করছিল এবং সাহায্যের জন্য বারবার প্রধানের সাথে দেখা করার অনুরোধ করছিল। কিন সেখানে উপস্থিত হয় এবং তার অথরিটি ব্যবহার করে মুনকে সাহায্য করে। আর আমরা তখন জানতে পারি কিন এবং মুন পূর্ব পরিচিত। কিনই তার এক্স হাজবেন্ডকে অ্যারেস্ট করিয়েছিল, কিন্তু মুন তার উপর রাগান্বিত ছিল না, কারণ সে কিনের ইমানদারি সম্পর্কে আগে থেকেই জানতো। তখন মুন তাকে সবকিছু খুলে বলে যে গ্রামের মানুষেরা বিনা কারণে ভয় পাচ্ছে এবং গ্রাম প্রধান তাতে সায় দিচ্ছে এবং আমার ভাতিজিও গায়েব। মুন কিনকে তার বাসায় নিয়ে যায় এবং বিস্তারিত সবকিছু খুলে বলে। কিন দ্রুত ইনভেস্টিগেশনে নেমে পড়ে। মুন তাকে বলে তার ভাতিজি খুব সাদাসিধা এবং চুপচাপ ছিল, তার কোনো দুশ্মন নেই। আর এরই মাঝে কিন একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে যে কিছুদিন আগে মুনের ভাতিজির ঘরে একটি চোর এসেছিল। চোরটি তার ভাতিজির সঙ্গে জোরজবস্তি করতে থাকে। ঠিক সেই মুহূর্তে তার ভাতিজি সাহসের সাথে একটি ধারালো জিনিস দিয়ে চোরটির হাতে আঘাত করে, আর আঘাত পেয়ে চোরটি সেখান থেকে পালিয়ে যায়। আসলে চোরটি কোনো দামি জিনিস চুরি করতে পারেনি, একটি জুয়েলারি বক্স এবং একটি প্লেট ছাড়া। কিন তার ভাতিজির কাবার্ড খুলে দেখতে পারে কাপড় চোপড় এবং সেভিং আগের মতোই আছে, অর্থাৎ সে বাড়ি থেকে পালায়নি। এখন কিন ওই ঝিল পাড়ে যেতে চায় যেখানে তার ভাতিজির জুতা পাওয়া গিয়েছে, কিন্তু মুন আসতে চাইলে সে না করে দেয়, বলে এতে তোমার জীবনের ঝুঁকি থাকতে পারে এবং গ্রামের মানুষের মধ্যে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। কিন ঝিল পাড়ে পৌঁছালে সেখানে একজন ফিশারম্যানের সাথে সাক্ষাৎ হয়। ফিশারম্যান কিনকে বলে গ্রাম প্রধান একজন জাদুকরকে নিয়োগ দিয়েছেন গ্রামকে রক্ষা করার জন্য। কিন জাদুতে না, আসলে সে ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাসী ছিল। সে জানতো ব্ল্যাক ম্যাজিক দ্বারাই জাদু করা হয়। কিন জাদুকরের সঙ্গে দেখা করতে যায়। জাদুকর তার প্রোটেকশনের জন্য কিছু জিনিসপত্র দেয় আর বলে এই আত্মা রক্তের পিপাসু, খুব সাবধানে থেকো। কিন তাকে ওইখানকার গাছপালা সম্পর্কে জিজ্ঞেস করে, বিশেষ করে জ্যান্থিয়াম ফ্রুট সম্পর্কে, যেটি মুনের ভাতিজির জুতার মধ্যে আটকে ছিল। তখন মুন এসে উপস্থিত হয় এবং কিনকে বলে এই ইনভেস্টিগেশনে আমি তোমার সঙ্গে থাকতে চাই। আর এই ফল একমাত্র ওই পাহাড়ের উপরেই পাওয়া যায়। পাহাড়ের পাশে এক নির্জন ঝর্ণা রয়েছে, সেখানে এর উৎপত্তি। কিন ও মুন পাহাড়ের ওই ঝর্ণার পাশে পৌঁছায় এবং সেখানে পৌঁছে তারা আরো বিস্মিত হয়ে যায়। তারা পাহাড়ের মাটিতে রক্ত দেখতে পায় আর তা দেখে মুন ঘাবড়ে যায়। তার মনে হতে লাগে এটি তার ভাতিজিরই রক্ত। কিন তাকে সান্ত্বনা দেয়, এটি কোনো জঙ্গি পশুর রক্ত, তোমার ভাতিজির রক্ত নয়। সন্ধ্যা নামার আগ পর্যন্ত তারা খুঁজতে থাকে, কিন্তু কিছু পায় না। আর রাত হলে আমরা দেখতে পাই কিন একটি গেস্ট হাউসে এসে ওঠে। সে লক্ষ্য করে গ্রামের চারিদিকে আগরবাতির ধোঁয়া উঠছে। হঠাৎ করে তার গ্রামের লোকদের মতোই সিমটম শুরু হয়, অর্থাৎ নাক দিয়ে রক্ত পড়তে থাকে। তাকে খুব অস্থির দেখায়, তার ঘুম আসে না, কিন্তু এক পর্যায়ে ক্লান্ত শরীরে সে ঘুমিয়ে পড়ে। আর তখন সে এক ভয়ানক স্বপ্ন দেখে। স্বপ্নে সে মুনের ভাতিজিকে দেখতে পায় যে ঝিলের পাশে দাঁড়িয়ে আছে।
হঠাৎই সেখান থেকে একটি হাত বেরিয়ে তাকে টেনে নেয় পানির মধ্যে। কিন তাকে বাঁচানোর জন্য দৌড়ে পানির মধ্যে যায়। হঠাৎই সে তার মাথা ধরে টান দিলে তার কল্লা ছিঁড়ে আসে, আর তা দেখে কিন ভয় পেয়ে যায়। আর তৎক্ষণাৎ সে ঘুম থেকে লাফিয়ে ওঠে, আর তখন সে বুঝতে পারে এটি একটি দুঃস্বপ্ন ছিল। পরের দিন সকালে কিন মার্কেটে যায় এবং ইনভেস্টিগেশন করতে থাকে। আর সেখানে একজন মহিলা তাকে জানায় কুইনের ভাতিজি সেদিন তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে গিয়েছিল, কিন্তু যাওয়ার আগে একটি মেয়ের সঙ্গে খুব ঝগড়া হয় তার, যার নাম টুইট ছিল। সে কোনো সাধারণ মেয়ে নয়, সে ছিল ডিস্ট্রিক্ট চিফের মেয়ে, ধনী এবং খুব পাওয়ারফুল। কিন টুইটের কাছে যায় এবং তাদের এই ঝগড়া সম্পর্কে জানতে চায়। টুইট জানায়, আমি তাকে কাপড় বানাতে দিয়েছিলাম, সেটা নিয়ে আমাদের কথা কাটাকাটি হয়েছে, আমি অন্য কোনো বিষয়ে জড়িত নই। টুইট জানায়, ওই মেয়ে আমাকে হুমকি দিয়েছিল যদি আমি তার টাকা না দিই তাহলে সে ঠাক নামের একজনের থেকে টাকা নিয়ে নিবে। আর তখন কিন এই কেসে নতুন একজনের নাম খুঁজে পায়। থাক হলো একজন আর্টিস্ট, সে মাটির জিনিসপত্র বানায় এবং জঙ্গলের পাশেই থাকে। টুইটের সঙ্গে থাকের বিয়ে ঠিক হয়েছিল। কিন থাকের বাসায় যায় এবং সেখানে সে ওই মাটির জিনিসপত্র দেখে যেমন এর ভাতিজির বাসায় পাওয়া গিয়েছিল। আর সেখানে কিন থাকের উপর প্রভাব বিস্তার করে। তখন থাক জানায় ছোটকালে টুইট এবং তার বাবা মা তাদের বিয়ে ঠিক করে রেখেছিল, কিন্তু থাক এই সম্পর্ক মেনে নেয়নি। সে টুইটকে পছন্দ করত না, সে মুনের ভাতিজিকে পছন্দ করত। থাক চিফকে জানায় সে মুনের ভাতিজিকে দ্বিতীয় স্ত্রী বানাতে চায়। আর এতে চিফ এবং টুইট খুব অপমানিত বোধ করে, তারা রাগান্বিত হয়ে যায়। আর এরই মাঝে থাক প্ল্যান করতে থাকে সে টুইটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ওই মেয়ের সঙ্গে পালিয়ে যাবে, আর এটা টুইট কোনোভাবে জানতে পারে। আর সেই কারণেই টুইট সেদিন গিয়েছিল ওই মেয়েকে হুমকি দিতে। তাই কিনের কাছে এটা পরিষ্কার, কোনো কাপড় কিনতে টুইট সেদিন যায়নি। আর টুইট প্ল্যান করে ছড়িয়ে দেয় থাক এবং ওই মেয়ের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। আর এটা শুনে থাক খুব রাগান্বিত হয়ে যায়। আর এইসব কথাগুলো কিন পর্যবেক্ষণ করতে থাকে। আর সে ভাবতে থাকে মুনের ভাতিজির বাসায় যে চোর ঢুকেছিল এটা কোনো কাকতালীয় ঘটনা না, আগে থেকেই কোনো প্ল্যান করা ছিল। হয়তো থাকি এই চোরকে পাঠিয়েছিল তার বাসায় থাকা ওই মাটির প্লেটটি চুরি করার জন্য, যাতে করে সকলের কাছে তাদের সম্পর্কের কথা ফাঁস না হয়ে যায় এবং টুইটের মিথ্যা অপবাদ তার মাথার উপর না এসে পড়ে। আবার এও মনে হতে থাকে কিনের যে ওই চোরকে হয়তোবা অন্য কেউ পাঠিয়েছে। এরই মাঝে কিনের মনে পড়ে ওই চোরের হাতে আঘাতের কথা। আর এই চোরকে খোঁজার জন্য মুন একটি প্ল্যান তৈরি করে। সে মার্কেটে ছুরি খেলার আয়োজন করে যাতে সাসপেক্ট সামনে আসে, আর তার এই প্ল্যান কাজ করে যায়। কিন লক্ষ্য করে যে একজনের হাতে আঘাতের চিহ্ন ছিল, যার নাম ডং। সে এলাকায় চোর হিসেবেই পরিচিত ছিল। কিং তার পিছু নেয়, তার বাসায় পৌঁছায় এবং সেখানে মুনের ভাতিজির ঘরে থাকা ওই প্লেটটি খুঁজে পায়। আর কিনকে তার বাসায় দেখে ডং পালানোর চেষ্টা করে, কিন্তু কিন তাকে ধরে ফেলে। ভয়ে সে সবকিছু বলে দেয় কিনকে। সে বলে ওই মেয়ের বাসায় আমি চুরি করেছি, কিন্তু তাকে আমি মারিনি, আমাকে ছেড়ে দাও। আর সে তখন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সে বলে আমি যখন চুরি করে ওই ঘর থেকে বের হই তখন আমি ওই মেয়ের বাবার রুম থেকে টুইটের মাকে বের হতে দেখি। আর তখন কিন বুঝতে পারে ওই মেয়ের নিখোঁজের ঘটনায় চিফের সম্পূর্ণ পরিবার জড়িত। কিন সরাসরি টুইট এবং তার মায়ের কাছে যায় এবং জানায় ওই মেয়ের নিখোঁজের পেছনে তোমরা জড়িত, তার কাছে একজন সাক্ষী রয়েছে। আর এই কথা শুনে টুইট ঘাবড়ে যায়। আর তখন সে সত্য বলে দিতে থাকে। ঝর্ণার পাশে ওই মেয়ের সঙ্গে দেখা হয়েছিল, সে তাকে থাক থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু সে তার কথা শুনে না। তাই টুইট রাগান্বিত হয়ে তার উপর আক্রমণ করে আর এক পর্যায়ে তাকে ধাক্কা দেয়। সেই ধাক্কার ফলে মেয়েটির মাথায় একটি পাথরে গিয়ে পড়ে আর সাথে সাথে রক্ত বের হয়ে সে অজ্ঞান হয়ে যায়। টুইট ভেবেছিল সে মারা গিয়েছে, তাই সে দ্রুত সেখান থেকে পালিয়ে আসে। আর তখন টুইটের মা তাকে বাঁচানোর জন্য বলে এটি একটি দুর্ঘটনা, এতে টুইটের কোনো দোষ নেই। আর ওইখান থেকে ওই আত্মাটি হয়তো তাকে নিয়ে চলে গিয়েছে। সাথে সাথে টুইটকে অ্যারেস্ট করা হয়, কিন্তু বডি এখনো নিখোঁজ। আর সন্ধ্যা পর্যন্ত কিন খুব দুর্বল হয়ে পড়ে, খুব ক্লান্ত হয়ে পড়ে। আর চারপাশের আগরবাতির ধোঁয়ায় তার হ্যালোসিনেশন শুরু হয়, অর্থাৎ আজব আজব জিনিস সে দেখতে থাকে। সে তার রুমের মধ্যে এক রক্তাক্ত আত্মা দেখতে পায় যে তার উপর হামলা শুরু করে। আর তখনই তার এক সঙ্গী ডেপটি এসে উপস্থিত হয় এবং তাকে হুঁশে ফিরিয়ে নিয়ে আসে। কিনের কথা মতো ডেপটি পুরনো কেসের ফাইল নিয়ে এসেছিল, যে ফাইলটি 30 বছর আগের ছিল। আর ফাইলটি খুলতেই সে জানতে পারে একই পরিবারের 14 জন লোককে গাদ্দার এবং দেশদ্রোহী হিসেবে শাস্তি দেওয়া হয়। তাদের সকলের মাথা দেহ থেকে আলাদা করে ফেলা হয়। আর এই আদেশটি দেন অন্য কেউ নয়, তখনকার ইয়ং চিফ অর্থাৎ টুইটের বাবা। কিন পুরনো এই ফাইল স্টাডি করতে থাকে আর সেই মুহূর্তেই ঘটে একটি দুর্ঘটনা, অর্থাৎ ঝিলপারে আরেকটি মাথা কাটা দেহ পাওয়া যায়। মুন দ্রুত সেখানে আসে আর সে ভাবতে থাকে এটি হয়তো তার ভাতিজির লাশ। আর এতে চিফের পরিবার কিছুটা স্বস্তি পায়, কারণ এতে প্রমাণিত হবে আত্মাটি মেয়েটিকে মেরেছে। আর এতে টুইট মুক্তি পাবে এই কেস থেকে। কিন্তু কিন বডিটি ভালো করে লক্ষ্য
লক্ষ্য করে যা গ্রামের অন্য কেউ খেয়াল করেনি। বডিটির হাত এবং পায়ের স্কিন পুরোটাই স্মুথ ছিল। বডিটির মধ্যে কোনো দাগ ও আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু এতদিন পানির মধ্যে থাকলে বডিটি ফুলে বিকৃত হয়ে যাওয়ার কথা ছিল। সে আরো লক্ষ্য করে একটি আঘাতেই বডি থেকে মাথাটা আলাদা করা হয়েছে, যেখানে মুনের ভাতিজির শরীর আগে থেকে বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত ছিল। আর এই ঘটনা কিনকে বুঝতে আর দেরি করে না, এটা মুনের ভাতিজির লাশ নয়, এটি অন্য কোনো মেয়ের তাজা লাশ। আর মুনের ভাতিজির কাপড় পুড়িয়ে তাকে এই জন্য রাখা হয়েছে যাতে সকলে মনে করে এটি ওই আত্মার কাজ। আর এটি যেহেতু মুনের ভাতিজির লাশ নয়, তার মানে সে এখনো বেঁচে আছে। আর তখন কিন বুঝতে পারে ওই চোর ডং সবকিছু তাদের বলেনি, কিছু লুকিয়েছে। তাই সে ওই চোরের কাছে যায় সবকিছু জানতে। কিন ডং এর বাসায় ওই মেয়ের জুয়েলারি বক্স পায়। কিন আরো জানতে পারে ডং এর সাথে চিপের বাসার এক কাজের মহিলা জড়িত। তারা দুজন মিলে চিপের বউকে ব্ল্যাকমেল করছিল। আসলে টুইট যখন ওই মেয়ের উপর হামলা করে তখন তারা পাশে উপস্থিত ছিল। টুইট চলে যাবার পরে ডং ওই মেয়েটিকে জীবিত অবস্থায় পায় এবং তাকে বন্দি বানিয়ে রাখে, যাতে করে তারা টুইটের মায়ের থেকে অর্থ হাতিয়ে নিতে পারে। ডংই ওই জুতা ঝিলপারে রেখে দিয়েছিল যাতে সকলে মনে করে আত্মা তাকে নিয়ে গিয়েছে। আর এতেই ক্ষান্ত হননি, একজন নিরপরাধ মেয়েকে মেরে ঝিলপারে রেখে দিয়েছিল যাতে করে সকলে মনে করে এটি মুনের ভাগ্নি, যাতে করে টুইট বেঁচে যায় এবং সে চিপের ওয়াইফের থেকে অনেক অর্থ হাতিয়ে নিতে পারে। চিপের ওয়াইফ নিজের মান সম্মান এবং মেয়েকে বাঁচানোর জন্য অর্থ দিতে রাজি হয়ে যায়, কিন্তু সে মনে মনে ডংকে মেরে ফেলার প্ল্যান তৈরি করে। সে টাকা নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়। কিন এবং মুন পেছন থেকে তাদের ফলো করে। তারা ওই স্থানে পৌঁছায় যেখানে মুনের ভাতিজিকে আটকে রাখা হয়েছিল। ডং মুনের ভাতিজিকে বের করে নিয়ে আসে, আর সেখানে চিফের ওয়াইফ ডংকে ফাঁসানোর প্ল্যান করতে থাকে। আর ডং এগুলো বুঝতে পেরে তাদের মধ্যে এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়। ডং চিফের ওয়াইফের উপর হামলা করবে, ঠিক সেই মুহূর্তে কিন সেখানে উপস্থিত হয়। ডং তলোয়ার নিয়ে কিনের উপর হামলা শুরু করে। দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। ওই আগরবাতির ধোঁয়ার প্রভাব কিংয়ের শরীরে এখনো ছিল, যার ফলে লড়াইয়ের মাঝে মাঝে সে হ্যালোসিনেশনে ভুগছিল এবং আশেপাশে ভূত দেখতে পাচ্ছিল। আর এদিকে টুইটের মা মুনের ভাতিজিকে মেরে ফেলার চেষ্টা করে যাতে এই ঘটনার সমাপ্তি এখানেই শেষ হয়ে যায়। আর মুন সেখানে এসে উপস্থিত হয় এবং তার ভাতিজিকে বাঁচায়। আর এদিকে ডং এবং কিনের মধ্যে ভয়াবহ মারামারি হতে থাকে। এক পর্যায়ে কিংয়ের লাথির আঘাতে ডংয়ের দেহটি বেরিয়ে থাকা একটি গাছের সূক্ষ্ম ডালের মধ্যে ঢুকে যায় এবং সেখানে ডংয়ের মৃত্যু ঘটে। আর এদিকে চিপের ওয়াইফের থেকে মুন তার ভাতিজিকে বাঁচিয়ে নেয়। পরদিন সকালে পুলিশ আসে। চিপের ওয়াইফ এবং টুইট দোষী সাব্যস্ত হয়, তাদের পুলিশ ধরে নিয়ে যায়। আর এই কেসটি এখানেই সলভ হয়ে যায়, কিন্তু টুইস্ট এখনো বাকি। আর এদিকে মুনের ভাতিজি এবং থাক এক হয়ে যায়। আর চিপের ফ্যামিলির কাহিনী সবার সামনে এসে পড়ে, কিন্তু এতেও কিন সন্তুষ্ট নয়। তার এখনো ভাবনায় আসতে থাকে কেন সে এই ভূত দেখতে পাচ্ছে। ঝিলপারের এই আত্মা এবং 8 জনের এই মৃত্যুর রহস্য এখনো উন্মোচন হয়নি। সে গ্রামে ছড়িয়ে পড়া ওই আগরবাতির দিকে নজর দেয়। সেগুলোর স্যাম্পল নিয়ে একজন ডাক্তারের কাছে যায়। ডাক্তার কনফার্ম করে এই আগরবাতির মধ্যে এমন একটি বস্তু আছে যা মানুষের মস্তিষ্কে সরাসরি প্রভাব বিস্তার করতে পারে, যা মানুষের মধ্যে ভয় এবং হ্যালোসিনেশনের সৃষ্টি করে এবং নাক দিয়ে রক্ত বের করে। আর সে তখন বুঝতে পারে এটা কোনো আত্মা নয়, এটা মস্তিষ্কের একটা খেলা। আর কিন তখন বুঝতে পারে এটি আসলে ওই গ্রামে থাকা জাদুকরের একটি চাল। কিন দ্রুত প্রহরী নিয়ে যায় তাকে আটকানোর জন্য। আর ততক্ষণে জাদুকর সেখান থেকে পালিয়ে যায়। তৎক্ষণাৎ গ্রামে আরেকটি লাশ পাওয়া যায়। এই লাশ অন্য কারো নয়, সেটি ছিল ডিস্ট্রিক্ট প্রধানের, যার দেহ থেকে মাথা আলাদা ছিল। কিন তখন বুঝতে পারে এই সকল হত্যায় 30 বছরের পুরনো ওই ফাইলটির সাথে সম্পর্কিত। সে দ্রুত জাদুকরের ঘরে যায় এবং সেখানে এমন কিছু প্রমাণ মিলে তার কাছে, যা দেখে সে অবাক হয়ে যায়। আসলে যে 14 জনের গলাকে হত্যা করা হয়েছিল সেখানে তারা ছিল 15 জনের পরিবার। একজন সেদিন বেঁচে গিয়েছিল, যে সেদিন লুকিয়ে লুকিয়ে পুরো পরিবারটিকে শেষ হতে দেখেছিল। আর ওই বাচ্চাটি আজ বড় হয়ে জাদুকর হয়েছিল। আর গ্রামের এই জাদুকর কাউকে বাঁচানোর জন্য নয়, ধ্বংসের জন্য এসেছিল। সে আগরবাতির ধোঁয়ার মাধ্যমে পুরো গ্রামকে কনফিউশনের মধ্যে রেখেছিল। আর সে গ্রামবাসীকে বাঁচানোর নাম করে খুঁজে খুঁজে তাদেরই হত্যা করছিল যারা তার পরিবারের হত্যার জন্য দায়ী ছিল। আর ডিস্ট্রিক্ট প্রধানই ছিল তার শেষ শিকার। কিন জাদুকরের ঘরে জ্যাকেটের একটি টুকরো পায়, আর তা থেকে সে বুঝতে পারে জাদুকর নর্থের দিকে পালিয়েছে, যেখানে সবসময় ঠান্ডা থাকে। কিন আর তার সহযোগী ঘোড়ায় করে নর্থের দিকে রওনা দেয়। আর এদিকে দেখানো হয় জাদুকর তার নতুন গন্তব্যের দিকে এগোতে থাকে। আর এখানেই ছবিটির প্রথম পার্ট শেষ হয়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা জানিয়ে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। খোদাহাফেজ।